হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ডিসক্রাইব করব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবার্ড, বা তোমরা রিম্বো বলতে পারো। তো অরিজিনালি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ওয়াজ কম্পোজড ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, দেখো লেখা রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এই কবিতার নাম ছিল আলাদা। এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা হয়েছিল সেই ল্যাঙ্গুয়েজটাও নিচে দেওয়া রয়েছে ভিডিওর। এবার তোমাদের সিলেবাসে যেটা রয়েছে এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা, ট্রান্সলেটেড ভার্সন এটা। ট্রান্সলেটেড করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। পোয়েট্রিটার নাম হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এটা লেখা হয়েছে সনেটের আকারে, 14টা লাইন আছে যেটা সনেটে পাওয়া যায়। তো এটা কম্পোজ করা হয়েছে ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট। তো এই কবিতার মধ্যে আমরা কবির অ্যান্টি ওয়ার মুভমেন্ট পাচ্ছি, মানে যুদ্ধ বিরোধী মুভমেন্ট, যুদ্ধ বিরোধী চিন্তাভাবনা কবি ফুটিয়ে তুলেছেন এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মধ্যে। কবি বলছেন যুদ্ধ নয়, শান্তি চাই, এইরকমই কবির কিছুটা মনোভাব। তো কবি যুদ্ধকে কখনোই সমর্থন করছেন না। সেই কারণেই এটা অ্যান্টি ওয়ার পোয়েট্রি। কিন্তু যুদ্ধ সমর্থন না করার মধ্যে কিছু বিষয় রয়েছে, সেটা উপলব্ধি করার বিষয়। তো কিভাবে কবি যুদ্ধ সমর্থন করছেন না? দ্য ওয়ে অফ নট অ্যাকসেপ্টিং দ্য ওয়ার ইজ ডিফারেন্ট হেয়ার, বাই আর্থার রিমবার্ড। আর্থার রিমবার্ড বা আর্থার রিম্বোর এই যে কবিতাটা, এখানে উনি যুদ্ধকে অসমর্থন করছেন বা সমর্থন করছেন না। ওনার সেই প্রতিবাদটা একটু অন্য রকমের। বিভিন্ন মানুষের যেরকম বিভিন্ন প্রতিবাদের ভাষা হয়, তো এখানে ওনার কাব্যের মধ্যে প্রতিবাদের চিন্তাভাবনাটা একটু আলাদা, স্টাইলটা একটু আলাদা। উনি কন্ট্রাডিক্টরিলি, কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছেন। সেটা আমি এক্সপ্লানেশনের সময় ধীরে ধীরে সেই জায়গাটা ক্লিয়ার করব, যখন লাইন বাই লাইন এক্সপ্লেন করব। তো প্রথমত বোঝা গেল এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েট্রি, মানে যুদ্ধ বিরোধী কবি কবিতা, যেখানে কবি চান না যুদ্ধ, কিন্তু উনি শান্তি চান। তো ওনার এই যুদ্ধ বিরোধী মানসিকতা কিছুটা আমরা পেয়েছি অ্যাসলিপ ইন দ্য ভ্যালির মধ্যে, সেটা একটু আগেই বললাম। এবার এক্সপ্লানেশনে যাচ্ছি। ফার্স্ট লাইন, আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, মানে একটা সবুজ উপত্যকা, যেখানে একটা ধীর গতির ঝর্ণা বয়ে চলেছে। আ স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে বয়ে চলেছে ঝর্ণা, স্ট্রিম, যেই ঝর্ণার গতি হচ্ছে স্লো, ধীর গতি। অ্যান্ড লিভস লং স্ট্রেন্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট। কবি কি অদ্ভুত কল্পনা করেছেন! ঝর্ণা যখন বয়ে চলেছে সেই সবুজ উপত্যকার মধ্য দিয়ে ধীর গতিতে, সেই ঝর্ণা প্রতিফলিত করছে রূপালী ফিতার মতো আভা সেই সবুজ উপত্যকার ওপরে। A long strained silver of the bright on the bright grass, সেই উজ্জ্বল ঘাসের ওপরে। হ্যাঁ, লিভস মানে প্রতিফলিত করছেন, ছাড়ছেন। লং স্ট্র্যান্ডস অফ সিলভার, একটা লম্বা ফিতার মতো রূপালী আভা। কিসের আভা? আলোর আভা, আলোর প্রতিফলন ছাড়ছেন, আলোর প্রতিফলন ফেলছেন সেই সবুজ উজ্জ্বল ঘাসের ওপরে। তার মানে ঝর্ণা বয়ে চলেছে, ঝর্ণার উপরে সূর্যের আলো পড়েছে, যার ফলে যে প্রতিফলন ঘটেছে সেই প্রতিফলন, সেই আলোর প্রতিফলন একটা রূপালী ফিতার মতো আভা ফেলেছে সেই উজ্জ্বল সবুজ ঘাসে। From mountain top stream the sun's rays, they fill the hollow full of light. From the mountain top stream the sun rays, from the mountain top, পর্বতের একদম উচ্চ শিখা থেকে স্ট্রিম বয়ে চলেছে দ্য সানস রেজ, সূর্যের রশ্মিগুলি। সূর্যের রশ্মি বয়ে চলেছে পর্বতের একদম চূড়ান্ত শিখর থেকে। তারা কোথায় এসে পড়ছে? সেই ভ্যালিতে এসে পড়ছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই হলোটা হচ্ছে একটা সিম্বল, সিম্বল অফ ফ্রুটলেসনেস, একটা একটা বন্ধতার সিম্বল, একটা ফসলহীনতার সিম্বল, একটা অনুর্বরতার সিম্বল। সেটা হচ্ছে হলো। হলো মানে শূন্যতা, যেখানে কিছু নেই, শুধু ফাঁকা ফাঁকা।
নিরস, নিরর্থক যেটা, সেটাই তো হলো, আর সেটাই তো যুদ্ধ, তার বিরোধী না কবি? তো দ্য ওয়ে অফ বিং এগেনস্ট দ্য ওয়ার বাই আর্থার রিম্বো ইজ কোয়াইট ডিফারেন্ট হিয়ার ইন দিস পোয়েট্রি। তো তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি পেলাম? ফার্স্ট স্ট্যান্জাতে আবার রিপিট করছে, স্মল গ্রিন ভ্যালি ওয়্যার আ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা সবুজ উপত্যকা, একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে বয়ে চলেছে ঝর্ণা, স্লো, ধীর গতিতে ঝর্ণা বয়ে চলেছে, অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপরে সেই ঝর্ণা প্রতিফলিত করেছে রূপালী ফিতার মতো আভা। From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. পর্বতের উচ্চ শিখর থেকে সূর্যের রশ্মি পড়েছে কোথায়? সেই শূন্য গহ্বরে, যেটা উপত্যকার শূন্য ফাঁকা নিচু গর্ত, সেখানে পড়েছে, সেটাকে আলোকিত করছে। A soldier, very young, lies open mouthed. ফার্স্ট স্ট্যান্জাতে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জাতে কবি ন্যাচারাল ডেসক্রিপশনের কথা বলেছেন। ফার্স্ট স্ট্যান্জাতে কবি ন্যাচারাল ডেসক্রিপশনের কথা বলেছেন। সেকেন্ড স্ট্যান্জাতে কবি সোলজারকে নিয়ে বলছেন। আর সোলজার ভেরি ইয়ং, একটা সৈন্য, খুব কম বয়স, লাইজ ওপেন মাউথ, মুখ খুলে শুয়ে রয়েছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, তার মাথার নিচে একটা বালিশ রয়েছে, যেটা প্রকৃতির ফার্ন গাছ, ফার্ন পাতা দিয়ে তৈরি। অ্যাসলিপ, ঘুমিয়ে রয়েছে সেই বালিশ মাথায় দিয়ে। হুম, কিভাবে ঘুমিয়ে রয়েছে? স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হাত পা ছড়িয়ে ছিটিয়ে। হুম, কোথায় ঘুমিয়ে রয়েছে? হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মিন্স আ ফ্রুটলেস ল্যান্ড, আ ফ্রুটলেস প্লেস, যেটা ঝোপ ঝাড় ভর্তি, যে জায়গাটা যেখানে অন্ধকার ঝোপঝাড় রয়েছে, যেটা একদম ফ্রুটলেস প্লেস, সেইখানে পড়ে রয়েছে। হ্যাঁ, একটা অনুর্বর জায়গায় পড়ে রয়েছে, একটা ঝোপঝাড়ের মতো পড়ে রয়েছে। হুম, তো সেকেন্ড স্ট্যান্জাতে দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য সোলজার। সোলজার কি? ভেরি ইয়ং, খুব কম বয়স, লাইজ ওপেন মাউথ, মুখ খোলা রেখে শুয়ে রয়েছে। আ পিলো মেড অফ ফার্ন, ফার্ন দিয়ে তৈরি, ফার্ন পাতা দিয়ে তৈরি বালিশ। বিনিথ হিজ হেড, তার মাথার নিচে রয়েছে। অ্যাসলিপ, ঘুমিয়ে রয়েছে। স্ট্রেচড ইন হেভি আন্ডারগ্রোথ, তার মানে ঝোপঝাড়, ঝোপঝাড়ে পরিপূর্ণ একটা অনুর্বর উপত্যকায় ঘুমিয়ে রয়েছে, যেটা ঘন ঝোপ পাতাপূর্ণ। হুম, তার মানে ঘন ঝোপঝাড়ময় জায়গাকে বলা হচ্ছে হ্যাভি আন্ডারগ্রোথ। এখানে শুয়ে রয়েছেন হাত পা ছিটিয়ে, হ্যাঁ, সোলজার। পেল ইন ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, পেল ইন ওয়ার্ম, তার মানে গায়ের রং বিবর্ণ হয়ে গেছে, পেল হয়ে গেছে। পেল মানে বিবর্ণ, কার গায়ের রং বিবর্ণ? ওই সোলজার, ওই সৈন্যের গায়ের রং বিবর্ণ। ইন ইজ ওয়ার্ম, ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার মানে গায়ের রং বিবর্ণ হয়ে গেছে ওই উত্তপ্ত সবুজ সূর্য স্নাত বিছানায়, রাইট? তো প্রকৃতির বিছানা এটা। সান সোয়াকড বেড, এটার মানে হচ্ছে সূর্য স্নাত বিছানা। সান সোয়াকড বেড মানে সূর্য স্নাত বিছানা। এই বিছানাতে বিবর্ণ অবস্থায়, পেল বিবর্ণ অবস্থায় শুয়ে রয়েছে হাত পা ছিটিয়ে সেই সৈন্য, যার মুখ খোলা রয়েছে। থার্ড স্ট্যান্জাতে দেখো কি লেখা রয়েছে, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হিজ স্লিভ, হিজ স্মাইল। হিজ ফিট, তার পায়ের পাতা দুটি রয়েছে ফুলের মধ্যে, অ্যামং দ্য ফ্লাওয়ার্স। হি স্লিপস, তিনি ঘুমিয়ে রয়েছেন। হি স্মাইলস, তিনি হাসছেন। এটা কবির কল্পনা, আসলে সৈন্য মারা গিয়েছেন যুদ্ধে। সেটা থার্ড স্ট্যান্জাতে আমরা ক্লিয়ার হয়ে যাবে সেটা আমাদের কাছে, যে কবি এখানে বলতে চেয়েছেন, তার কল্পনার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই সৈন্য যেন জীবন্ত। সেই সৈন্য যার পা দুটো রয়েছে ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমিয়ে রয়েছে, সে আসলে মৃত নয়। হি স্মাইলস, সে হাসছে। তো হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তো এই যে হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এখানে আমরা সৈন্যর মৃত্যুর কিছুটা আভাস পাচ্ছি, তার কারণ মানুষ মরে গেলে তাকে ফুল দেওয়া হয়। তো এখানে ফুল দিয়েছে, কে দিয়েছে? প্রকৃতি দিয়েছে।
হি স্লিপস, সে ঘুমায়, ঘুমিয়ে রয়েছে। এটা কেমন ঘুম? এটা তার পারপেচুয়াল স্লিপ, চিরন্তন, একদম চিরস্থায়ী ঘুম। সে আর কখনো জাগবে না। হি স্মাইলস, সে হাসছে। কিভাবে হাসছে? সে মনের আনন্দে হাসছে। তার কারণ সে যুদ্ধ থেকে বিরত এখন চিরতরে। তার আর কোনো অশান্তি নেই, কোনো ঝঞ্ঝা নেই, ঝামেলা নেই। সে মুক্ত। এই সমস্ত বাধা বন্ধকতা, যুদ্ধ পরিস্থিতি থেকে সে মুক্ত। তাই সে হাসছে এখন। এটা কবির কল্পনা। ইজ লাইক অ্যান ইনফেন্টস জেন্টল উইদাউট গিল, যেমন একটা শিশু, ইনফেন্ট মানে শিশু, জেন্টল মানে নম্র, গিল, গিল মিনস উইদাউট গিল মিনস কপটতাহীন, রাইট? তো দ্য সোলজার লুকস লাইক অ্যান ইনফেন্ট, ওই সোলজারটাকে একটা ইনফেন্টের মতো দেখতে, জেন্টল অনেক নম্র, ভদ্র দেখাচ্ছে, অনেক নম্র দেখাচ্ছে, উইদাউট গিল যেন তার মধ্যে আর কোনো কপটতা নেই, সে সমস্ত কপটতাকে ছাড়িয়ে চলে গেছে। নেচার, কিপ ইজ ওয়ার্ম, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। তো poet is appealing to the nature to keep the soldier warm, as if the cold cannot catch the body of the soldier, cannot disturb the sleep of the soldier. হুম, কবি অ্যাপিল করছেন কাকে? প্রকৃতিকে। আর কার কাছে করবে? ওই সোলজারকে যেন ওয়ার্ম রাখা হয়, শীতলতার মধ্যে। হুম, যেন কোনো শীতলতা ওকে স্পর্শ না করতে পারে, ওর ঘুম থেকে যেন ওকে ঘুম ভাঙিয়ে দিতে না পারে, ওর ঘুমের বিঘ্ন যেন না ঘটাতে পারে। সেটা কবি প্রে করছেন নেচারের কাছে। নেক্সট, থার্ড স্ট্যান্জা। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। আরও কি বলছেন প্রকৃতিকে? যেন সেই গুনগুন করা পতঙ্গ যেন তার ঘুমের ব্যাঘাত না ঘটায়। হি স্লিভস ইন সানলাইট, সে ঘুমিয়ে রয়েছে সূর্যের আলোতে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত রয়েছে বক্ষের ওপরে, বুকের ওপরে, যেন কত তৃপ্তি ভরে ঘুমোচ্ছে। অ্যাট পিস, শান্তিতে ঘুমোচ্ছে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার এক পাশে শরীরে রয়েছে দুটো লাল গর্ত। রেড হোলস, হ্যাঁ, রেড হোল, রেড হোলস হচ্ছে সিম্বল, সিম্বল অফ ওয়ার, সিম্বল অফ ডেড বডি অফ দ্য সোলজার, যে সোলজারের এটা ডেড বডি, সোলজার মারা গেছেন, এবং কিভাবে মারা গেছেন সেটাও প্রতিফলিত হচ্ছে সিম্বলিক্যালি এই কথাটার মধ্য দিয়ে। টু রেড হোলস, দুটো লাল গর্ত। কখন দেখা যাবে? যখন সৈন্য মারা যাবে যুদ্ধে, গুলি বিদ্ধ হয়ে। তাহলে এটা গুলিবিদ্ধ হওয়ার একটা প্রতিফলন, যেটা প্রতিফলিত করেছেন কবি এই ফ্রেজটার মধ্য দিয়ে। টু রেড হোলস, দুটো লাল গর্ত, সিম্বলাইজ করছে ডিস্ট্রাকশন অফ দ্য সোলজার, হ্যাঁ, ডেথ অফ দ্য সোলজার। দ্য সোলজার ইজ ডেড, সোলজার মারা গেছেন, তার জীবন ধ্বংস হয়ে গেছে, সে এখন চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছে। ক্লিয়ার? তো তাহলে এই পুরো কবিতার মধ্যে আমরা যেন পেলাম, যেটা আমরা যদি খুব আবছা আবছা সুপারফিশিয়ালি যদি বিষয়টাকে জাজ করি, দেখব কবি যেন নেচারকে ডেসক্রাইব করছেন, এবং সেই ইন দ্য বিউটি অফ নেচার যেন কবি সোলজারকে গ্লোরিফাই করছেন, তাই না? কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে কবি আইরনিক্যালি যুদ্ধের এগেনস্টে যেতে চেয়েছেন। তো এক্সপ্লানেশন অফ দ্য পোয়েমকে এত সহজে নিলে হবে না। কবি দুটো কন্ট্রাডিকশনস পাশাপাশি ব্যবহার করেছেন। দেখো, ফার্স্ট, ডেসক্রিপশন অফ দ্য নেচার দ্যাট ইজ সো বিউটিফুল, এবং ওই সুন্দর প্রকৃতির সৌন্দরতার মধ্যে যুদ্ধের মতো কুৎসিকতা, এবং যুদ্ধের মধ্যে নির্মমভাবে একটা অল্প বয়সী সৈন্যের, মানুষের, একটা সন্তানের জীবন কেড়ে নেওয়ার মতো একটা নিষ্ঠুর ঘটনা, দুটোকে কবি পাশাপাশি ডেসক্রাইব করেছেন। এটা কি বলা হচ্ছে? কন্ট্রাডিকশন। তো অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে কবি ডেসক্রাইব করেছেন বিউটি অফ নেচার, হাউ দ্য নেচার ইজ বিউটিফুল, নেচার ইজ সো মাচ বিউটিফুল, কত সুন্দর, নাইস প্রকৃতি, কি সুন্দর এই প্রকৃতি। অন্যদিকে ডেসক্রাইব করেছেন এই সুন্দর প্রকৃতির বুকে
যুদ্ধের মতো নগ্নতা, যুদ্ধের মতো কুৎসিকতা, যার দ্বারা একটা অল্প বয়সী মানুষের জীবন চলে গেছে, যে কিনা একজন সৈন্য, যে ঘুমিয়ে রয়েছে বিধ্বস্ত হয়ে, যুদ্ধ বিধ্বস্ত হয়ে যে সৈন্য ঘুমিয়ে রয়েছে সুন্দর প্রকৃতির কোলে। তাহলে সুন্দর প্রকৃতিতে কখনো কি যুদ্ধের মতো কুৎসিকতার আহ্বান কল্পনা করা যেতে পারে? কখনো যেতে পারে না। এটাই হচ্ছে কবির কন্ট্রাডিকশন, বৈপরীত্যের মধ্য দিয়ে এইভাবেই কবি নিজের অ্যান্টি ওয়ার, যুদ্ধ বিরোধী চিন্তা ভাবনাকে ফুটিয়ে তুলেছেন ওনার এই কবিতার মধ্যে। এটাই ছিল আজকের কবিতা। সো প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক, share, certainly make the comments. Bye bye, see you in the next video.